রোদ উঠলে মানে সবকিছু পরিবর্তন হয়ে যায়। চেহারা রিম সাহার যে জিনিস ধরা নিষেধ সেগুলো ধরতে যায়। এখানে দরজাটা দিয়ে ও যদি নিজে চায় বের হতে পারবে, আবার এটার মধ্যে যে এখানে যাইতে হয় এখানে দাঁড়া রয়েছে গেটেই যাও মোটামুটি। তারপর হচ্ছে উল্টে দিচ্ছি এখন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা আলহামদুলিল্লাহ ভালো। শুরু করছি আজকের আরেকটা নতুন ভ্লগ। সকাল সকাল ঠান্ডার মধ্যে বাইরে হাঁটতে বের হয়ে গেছি। আমার মেয়ে তো প্রতিদিন খুব সকালে ওঠে, তবে আমার বের হতে ইচ্ছা করে না, রেডি হওয়ার একটা আলসেমি লাগে। আর বাইরে যেহেতু এত ঠান্ডা থাকে, তারপরে মানে সকাল সকাল তো আরও বেশি ঠান্ডা থাকে, বের হতে ইচ্ছা করে না। তবে আজকে দেখেন কি সুন্দর রোদ না, এত সুন্দর রোদ দেখে আর কি লোভ সামলাতে পারি নাই, বাইরে হাঁটতে আসতে ইচ্ছা করছে। আর একটা সুবিধা হচ্ছে আমার মেয়ে বাইরে আসলে খুব পছন্দ করে। ও হচ্ছে আশেপাশে দেখতে দেখতে মানে এত খুশি হয়। তো ওর দাদি তো প্রতিদিন নিয়েই যায়, বাট আমি হচ্ছে আজকে নিয়ে আসলাম সকাল সকাল। এতে করে ওকে নিয়ে আমার সময় কাটানোও হবে, একটু হাঁটাও হবে, আর একটু সূর্যের আলো পাওয়া হবে। ভিটামিন ডি তো এই দেশে খাওয়াই হয় না। এই যে পার্কের মধ্যে দিয়ে হাঁটতেছি, কি সুন্দর চকচক করতেছে। রোদ উঠলে মানে সবকিছু পরিবর্তন হয়ে যায়, চেহারায় একদম পরিবর্তন হয়ে যায় সবকিছুর। পার্কের মধ্যে দিয়ে হাঁটতেছি, খুব সুন্দর না? মানুষজন কিন্তু ভালোই আস্তে আস্তে বের হইতেছে। এরকম রোদ দেখলে সবাই একটু বাইরে হাঁটতে বের হয়, এমনিতেও এইসব দেশে হাঁটে সবাই, রোদ দেখলে আরো বেশি। এই যে দেখেন কাঠবিড়ালি, কাঠবিড়ালি এখানে সব সময় থাকে কাঠবিড়ালি, 2টা 3টা করে, আরো বেশি করে। এই যে একটা কবুতর, আমি এগুলো সব দেখাইতেছি আর আমার মেয়ে আমার দিকে তাকায় আছে। হে মা, কি হেই, ভালো লাগতেছে তোমার? তুমি হাঁটতে আসলে ভালো লাগে সত্যি? রানীর মতো বসে আছে একদম। মানে গায়ে লাগতেছে ঠান্ডা, কিন্তু চোখে দেখে মনে হইতেছে একদম সামার চলে আসছে। শীত লাগে কিন্তু জ্যাকেট পরে থাকতে হয়, সবকিছু ঢেকে ঢেকে রাখতে হয়। কয়েকদিন পরে যখন একটু রোদ কমবে, মানে ঠান্ডা কমবে, রোদ বাড়বে, আমার মনে হয় এটা হচ্ছে মার্চ এপ্রিলের দিকে, তখন আস্তে আস্তে যে একটু গরম পড়তে শুরু করবে, তখন পার্কে আসবো, আমার মেয়েকে নিয়ে খেলতে পারবো। এখন তো ঠান্ডার জন্যই যাই না পার্কে, মানে বাচ্চাদের পার্ক যেটা, সবগুলো পার্কে বাচ্চাদের একটা কর্নার থাকে, ওখানে খুব যেতে ইচ্ছা করতেছে, তবে যেতে পারবো না। ওখানে কয়েকদিন পরেই যাই, খেলাধুলা যখন করতে পারবে। হ্যাঁ, হাসতেছে। রিম সাহার, রিম সাহার। বাসায় এসে দেখি রিমের একটা হচ্ছে প্লে পেন অর্ডার করেছিলাম, ওটা চলে আসছে। প্লে পেনটা হচ্ছে এখানে বাচ্চারা এটার মধ্যে বসে বসে খেলে, আর চারিদিকে এরকম বাউন্ডারির মতো থাকে, যাতে করে ওরা চাইলে ওইদিকে ওদিকে ছোটাছুটি করতে না পারে। আমার মেয়ে যেহেতু একটু বড় হচ্ছে, তো দেখা যায় ওকে এক জায়গায় বসালে ওখানে কিন্তু থাকে না, দেখা যায় যে জিনিস ধরা নিষেধ সেগুলো ধরতে যায়। এখানে যদিও থাকতে চাইবে না, আসলে বাচ্চা মানুষ কিন্তু দেখা যায় এক জায়গায় বসে থাকতে চায় না। তারপরও দেখি যদি কোনো কাজ হয়, উপকারে আসে। তো এই হচ্ছে ফাইনাল লুক, দেখতে পাচ্ছেন ঘরের কিন্তু অনেকটা জায়গা হচ্ছে এটা আটকে দিয়েছে। আর এটা কিন্তু ফোল্ড করে রাখার কোনো সিস্টেম নাই, হয়তো দাঁড়া করেই রাখা যাবে। এটার আবার যে হ্যান্ডেল আছে, এগুলো ধরে ধরে আবার আমার মেয়েটা যদি চায় দাঁড়াতে পারবে। ও এখন দাঁড়াতেই চায়, তবে দেখি এটা একটু উঁচা, ওর থেকে একটু লম্বা, সো দাঁড়ালেও হয়তো আমাদেরকে খুব ভালো করে দেখতে পারবে না। এখানে কিন্তু একটা দরজা আছে দেখেন, এই যে এখানে এই দরজাটা দিয়ে ও যদি নিজে চায় বের হতে পারবে, আবার এটার মধ্যে যেতে পারবে। সো দরজাটা খোলা রাখলেই হয়তো বেটার হবে। তো এখন একটু ট্রাই করে দেখি আমার মেয়ে কি করে, এটার মধ্যে দিলে যায় কি না। এখানে দাঁড়াবা, ভিতরে যাও, দেখো তোমার দাঁড়ানোর জন্য অনেক কিছু আছে। বাবার কাছে যাও,
যা দরজা দিয়া এখানটা যাইতে হয় এখানে দাঁড়া রয়েছে গেটেই যাও। আমার মেয়ে এখন বাইরে হাঁটতে চলে গেছে ওর দাদির সাথে আবারও। সো আমরা এখন এই যে টিভির স্ট্যান্ডটা দেখতেছি, টিভির স্ট্যান্ড বলা যায় না, এটা হচ্ছে অর্ডার করেছি অ্যামাজন থেকে। এটা হচ্ছে টিভি ঝুলানোর জন্য দেয়ালের সাথে। আমাদের টিভি দেয়ালে ঝুলানোর জন্য তেমন কিছু ছিল না। সো টিভিটা এই মুহূর্তে আছে একটা এই যে ছোট টেবিলের মতো এটার উপরে। তবে এখানে আমার মেয়ে ধরতে পারে, ও এখানে দাঁড়ায় ধরে ধরে এগুলো ধরে ধরে দাঁড়ায় আর তারপর টিভিটা ধরে। সো আমরা এখন চেষ্টা করব টিভিটাকে দেয়ালে উঠায় ফেলতে। দেখেন এখানে চারিদিকে যত শোপিস ছিল সব কিন্তু সরায় ফেলা হয়েছে, আমার মেয়ে ধরে দেখা, কিন্তু যেটা থাকে ওইটাই আবার ধরতে যায়। সো এখন এটা ঝুলানোর ব্যবস্থা করা হবে, বাট এখন করবে না, হয়তো পরে করব। তো আমি এখন রান্নাঘরে চলে আসছি। এখানে এসে আমি হচ্ছে আগে কাপড় চোপড়গুলো মেশিন ছেড়ে নিচ্ছি। একদিক দিয়ে কাপড় চোপড় হবে আর একদিকে আমি হচ্ছে একটু রান্নাবান্না করব টুকটাক। এক মেশিন কাপড় ধোয়া হয়ে গেছে, এটা আমি বের করে রাখি, তারপরে আরেক মেশিন দিব। সারাদিন যা খাবার দাবার ছিল ঘরে আগের সেগুলোই সবাই খেয়েছি। এখন এই যে আমি একটা হচ্ছে চিকেন গ্রিল করব। গ্রিল চিকেন করলে সবাই সেটা দিয়ে রাত্রে ডিনারটা হয়ে যাবে। এজন্য আমি হচ্ছে টক দই, পেঁয়াজ আর হচ্ছে কেচাপ নিয়েছি, পেস্ট করে নিব আর কি, একদম ব্লেন্ড করে মিহি করে ফেলবো। আর তারপরে হচ্ছে আমি আস্ত মুরগি বলা যায় না, আস্ত মুরগিটাকে মাঝখান দিয়ে দুই ভাগ করা হয়েছে, এটা একটু কেচে দিচ্ছি, যেহেতু আমি মশলা আগে মাখিয়ে রাখি নাই, ইনস্ট্যান্ট করব। সো ভালো করে কেচে দিলে মশলা ভিতরে ঢুকবে, তা না হলে কিন্তু লবণ মশলা ঢুকতে চাইবে না। আমি ভালো করে কেচে নিচ্ছি আর তারপরে হচ্ছে এর মধ্যে মশলা মাখাবো। পেঁয়াজ বাটাটা যদি দেওয়া হয় তাহলে এই গ্রিল চিকেনটা খুব সফট হয়, টক দইটাও খুব ভালো উপকার করে। তো আমি সবগুলো কেটে নিছি, এখন আমি এর মধ্যে আস্তে আস্তে মশলা মাখাবো। চলেন আপনাদেরকে দেখাই আজকে আমি নর্মালি গ্রিল চিকেন করলে কি কি মশলা ইউজ করি। বাসায় যা থাকে সেগুলো দিয়ে করতে চেষ্টা করি, আলাদা কোনো মশলা কিনে আনা হয় না কখনোই। তো প্রথমে আমি হচ্ছে লবণ দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম হচ্ছে মরিচের গুঁড়া, তারপরে হচ্ছে ধনিয়ার গুঁড়ো দিয়েছি, আদা রসুনের পেস্ট ব্যবহার করেছি, সেই সাথে জিরার গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো দিয়েছি। এটা মূলত আমার বাসায় ছিল, সবসময় এগুলোই আমি দিই। আর আরেকটা জিনিস হচ্ছে এই যে থাইম, এটা একটা হার্ব, এগুলো কিন্তু অপশনাল। আর হচ্ছে রোজমারিও দিচ্ছি আমি, এগুলো জাস্ট আমার কাছে ছিল তাই ইউজ করতেছি একটু ঘ্রাণের জন্য, না থাকলে একদমই দেওয়ার কোনো টেনশন করতে হবে না। আর তারপর আমি একটু জর্দা রং দিয়ে দিচ্ছি, জর্দা রংটা হচ্ছে সুন্দর একটা কালার দিবে আমার গ্রিল চিকেনটাতে। সব কিছু দেওয়া হয়ে গেলে আমি খুব ভালো করে হাত দিয়ে এটাকে মাখিয়ে নিচ্ছি চিকেনের গায়ে। আমি হচ্ছে ভিডিও করতে ভুলে গেছিলাম, ওই যে আমি ব্লেন্ড করে রেখেছিলাম পেঁয়াজ বাটা, কেচাপ, টক দই, ওটাও কিন্তু আমি দিয়ে দিয়েছিলাম। আর তারপরে এখন আমি সবজিগুলো রেডি করব। শুধু চিকেন খেতে তো ভালো লাগবে না, তো সেটার জন্য আমি হচ্ছে মাশরুম নিচ্ছি, মাশরুম আর সেই সাথে পাপরিকা নিয়েছি, তিন রঙের, একটা লাল পেঁয়াজ নিয়েছি আর এটা হচ্ছে সালাদের জন্য রাখছি। এখন সবজিগুলোকে খুব ভালো করে ধুয়ে তারপরে হচ্ছে কেটে নিব। মাশরুমটা দুই রকমের কালার হয়, আজকে যেটা আনা হয়েছে এটা একটু কালো কালো দেখতে, তাই একটু ভালো করে ধুয়ে নিচ্ছি। তারপর হচ্ছে সবজিগুলো একটু বড় বড় করে কেটে নিচ্ছি, একটু বড় বড় কাটলেই হচ্ছে গ্রিলের সাথে খেতে ভালো লাগে। যদিও বাংলাদেশে গ্রিল চিকেনের সাথে সবজি এভাবে খাওয়া হয় না, বাট আমরা সবসময় চেষ্টা করি এটার সাথে সবজি রাখতে, তা না হলে অনেক বোরিং লাগে। কারণ বাংলাদেশে যেই মজার মজার সস থাকে বা ড্রিঙ্কস থাকে অথবা সালাদটা যেরকম মজার হয় ওরকম তার আমরা বাসায় চাইলেও করতে পারি না। তো যাই হোক, আমি এখন ধনিয়া পাতা কুচি করে নিচ্ছি, অনেকগুলো ধনিয়া পাতা নিচ্ছি, আমার মূলত সামান্য একটু লাগবে, বাট আমি হচ্ছে কেটে রেখে দিব। আর এখানে আমি চুলায় কিন্তু গ্রিল চিকেনটা বসিয়েও দিয়েছিলাম, আপনাদের দেখানো হয়নি। এখন হচ্ছে প্রায় মানে এক সাইড হয়ে গেছে মোটামুটি, তারপর হচ্ছে উল্টে দিচ্ছি। এখন একটু চিকেন থেকে পানি বার হয়েছে, এটা শুকানোর পরে আস্তে আস্তে যখন একটু ভাজা ভাজা হবে তখন নামাবো। এর মধ্যে দোকান থেকে নান রুটি আনা হয়েছে, আমি এটাকে ভালো করে কেটে একদম ফয়েল পেপার দিয়ে পেঁচিয়ে রাখতেছি যাতে করে ঠান্ডা না হয়ে যায়। তো আমার গ্রিল চিকেনটা কিন্তু হয়ে গেছে, দেখেন দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে কালারটা, আর একদম ড্রাইও না, একটু একটু ঝোলঝোলও রাখছি। তারপরে এই যে আমি সবজিগুলোকে ভেজে নিচ্ছি, চিকেনটাকে আমি হটপটের মধ্যে রেখে সবজিগুলোকে ভাজতেছি, কারণ সবজিগুলো আগে ভাজলে ঠান্ডা হয়ে যেত। সো আমি হচ্ছে জাস্ট লবণ আর গোলমরিচের গুঁড়া দিয়েই সবজিটা করছি বিদেশিদের মতো। বেশি মশলা তো আমার চিকেনে দেওয়াই হয়েছে, সো এখন সব কিছু যদি মশলা মশলা লাগে তাহলে কিন্তু ভালো লাগবে না। সো সামান্য লবণ আর গোলমরিচের গুঁড়া দিয়েই আমি হচ্ছে এটাকে ভালো করে ভেজে নেব। এই তো ফাইনালি আমার গ্রিল চিকেনের ডিনার ডান। গ্রিল চিকেন, নান রুটি, সেই সাথে সালাড, তারপরে আমি একটা সস করার চেষ্টা করেছি মেয়োনেজ দিয়ে আর কেচাপ দিয়ে, আর সেই সাথে ইয়োগurt দিয়ে, আর ওই যে সবজিটা ভাজা ভাজা করেছি।
এই তো এখন আমরা সবাই একসাথে ডিনার করি আর আজকের ভিডিও এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।